আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 11 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। দরজা লাগিয়ে আমি রিয়াকে বিছানার উপর ফেলে দিলাম। রিয়া আমার গালে আরেকটা চর বসিয়ে বলল, তোরে তো আমি রিয়ার জামা ধরে জোরে একটা টান দিলাম আর বললাম, আজকে দেখি তুই কিভাবে আমার হাত থেকে মুক্তি পাস। এত অহংকার না তোর, দাঁড়া তোর অহংকার বের করছি। তাও রিয়া আমার সাথে হাতাহাতি করছে বাঁচার জন্য। আমি ওর উন্না দিয়ে হাত বেঁধে ফেললাম। রিয়ার পুরো শরীরের কাপড় টেনে হিসড়ে ছিঁড়ে ফেললাম। রিয়া অসহায়ের মতো এবার আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার রাগ কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারছি না। শেষমেশ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রিয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম। জানি না রিয়ার সাথে কতটা সময় ছিলাম। আমি আমার কাজ শেষ করে কাপড় পরে নিলাম। রিয়া বিছানার এক কোনায় উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আমি ওর দিকে কাপড় এগিয়ে দিয়ে বললাম, এগুলো পরে নে, আশা করি আর বিয়ের কথা বলবি না। রিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রিয়ার চোখের পানি দেখে আমার মাথায় একটু জ্ঞান আসলো যে আমি এটা কি করলাম। যদিও ও আমার বিয়ে করা বউ, এরপরও জোর করে ওর সাথে এমনটা করা আমার ঠিক হয় নাই। আমি এটা কিভাবে করতে পারলাম? আমি রিয়ার কাছে গিয়ে বললাম, রিয়া দেখো। রিয়া কান্না করতে করতে বলল, আমার সাজানো জীবনটা তুই নষ্ট করে দিলি। আজকে আমাদের বিয়ে ছিল আর তুই। আমি বললাম, আমি আসলেই বুঝতে পারি নাই ভিতরের রাগকে। রিয়া বলল, তুই ধরবি না আমাকে। এইরকম শাস্তি দেওয়ার চাইতে আমাকে বিষ এনে দিতি, খেয়ে হাসি মুখে মারা যেতাম। আমি বললাম, কাপড় পরে নাও আগে। রিয়া বলল, কাপড় পরে আর কি হবে? যা মান-ইজ্জত ছিল সব তো কেড়ে নিলি। তোর তো এভাবেই আমাকে ভালো লাগে। তুই তো আমার শরীর চাস আর আজকে সেটা প্রমাণ করে দিলি। আমি বললাম, আগে কাপড় পরে নাও বলছি। আর তোমার স্বামী হিসাবে তোমার সাথে এইসব করার অনুমতি আছে আমার। রিয়া চিৎকার দিয়ে বলল, কুত্তার বাচ্চা, আমি তোরে স্বামী হিসাবে মানি না। তুই আমার হাঁটুর বয়সী ছেলে। আমার ভাইয়া এইসব জানতে পারলে তোরে কুচি কুচি করে কেটে ফেলবে। আমি জোর করে রিয়াকে দাঁড় করালাম। ভাগ্য ভালো ছিল যে ইভাকে বলে আগে এখানে কিছু কাপড় আনিয়ে রেখেছিলাম। আমি একটা শাড়ি নিয়ে রিয়ার দিকে এগিয়ে গেলাম। রিয়া আমার মুখে থুতু দিয়ে বলল, তুই আসলে একটা কাপুরুষ। আমি রিয়ার কথার জবাবে কোনো উত্তর দিলাম না, চুপচাপ ওকে শাড়ি পরাতে লাগলাম। কিন্তু বিপদ হলো, এক জায়গায় রিয়া ভালো করে হাঁটতে পারছে না। কি আর করার, ভুল যেহেতু আমি করেছি এর শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আমি হাত বাড়িয়ে রিয়াকে কোলে নিলাম। রিয়া রাগে আমার গালে নখ দিয়ে জোরে একটা টান দিল। ওর লম্বা নখ থাকার কারণে আমার গাল কেটে অল্প অল্প রক্ত পড়ছে। বাইরে যেতেই দেখি ইভা ওই ছেলেটার কোলে বসে পিক তুলছে। আমি ইভাকে ধমক দিয়ে বললাম, ছেড়ে দে ওকে। ইভা উল্টো বলল, না ছাড়বো না, আমি ওকে বিয়ে করব। আমি বললাম, তোর যা মন চাই তুই তাই কর, আমি গেলাম। ইভা বলল, ভাবি তোর গালে আছড়ে দিয়েছে, রক্ত পড়ছে তো। আমি বললাম, কিছু হবে না, বাসায় গিয়ে দেখে নিব। আমি গেলাম। ইভা বলল, আমি ওকে কি করব? আমি বললাম, মেরে ফেল বা যা ইচ্ছা তাই কর, তোর হাতে তুলে দিয়ে গেলাম। ছেলেটা রিয়ার দিকে তাকিয়ে বলল, আমি আর কখনো তোমার দিকে নজর দিব না, প্লিজ ওদের বলো ছেড়ে দিতে। রিয়া কিছু বলার আগেই আমি ইভাকে বললাম, যা ছেড়ে দে। রিয়াকে কোলে নিয়ে দরজা দিয়ে বের হয়ে গেলাম। রিয়া আমাকে বলল, আমার ভাই যদি এইসবের একটু কিছু জানতে পারে তাহলে তোরে কাঁচা চিবিয়ে খাবে। আমি বললাম, আমাকে তো আগে থেকেই চিনো ম্যাডাম, এই মরার ভয় আমি করি না। রিয়া বলল, কেন তুই আমার সাথে এমন করলি? আমি মজা করে বললাম, আপনার যে রূপ ম্যাডাম, তার উপরে শরীরে কাপড় ছিল না, তখন কি আমার মাথা ঠিক ছিল? রিয়া আমার আঘাতের জায়গায় চেপে ধরে বলল, তোরে তো আমি বললাম, ছাড়ো, ব্যথা পাচ্ছি। রিয়া বলল, যখন আমার সাথে জোর করে এইসব করছিলি তখন আমার কেমন লেগেছিল? রিয়া এখন আমার উপর রেগে আছে, কথা বললেই বিপদে পড়বো, এজন্য আমি চুপ করে আছি। রিয়াকে নিয়ে আমার বাসার সামনে চলে গেলাম। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি মিমি দাঁড়িয়ে আছে। মিমি আমাদের দেখে অবাক হয়ে গেল। মিমির পিচ্চি মেয়েটা বলল, আঙ্কেল উনি কি আপনার কোলে?
উত্তরে মিমি বলল, আম্মু উনি ওনার বউ, তোমার আন্টি, আর আপনার গাল বেয়ে তো রক্ত পড়ছে। আমি ওদের কথার উত্তর না দিয়ে সাইড কাটিয়ে আমার রুমে চলে গেলাম। রিয়া একা একা বলল, বাবা ভালোই তো, এখন দেখি একটা বাচ্চাও আছে, তুই আমার সাথে এমনটা না করলেও পারতি। আমি রিয়াকে রুমে নিয়ে নিচে নামিয়ে বললাম, আমি দেশে আসছি একদিন হলো, আর বাসা খুঁজতে এসে দেখি ও আমার বাড়িওয়ালা। এখন বলো কেমন লাগছে? রিয়া চেয়ার থেকে আস্তে করে দাঁড়িয়ে বলল, আমাকে একটা লাঠি এনে দিবি। আমি রিয়ার কথা মতো ওকে একটা লাঠি এনে দিলাম। রিয়া লাঠি হাতে পেয়ে আমাকে ধপধপ করে মারতে লাগলো। আমি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে ওর মার খাচ্ছি, যদি আমাকে মেরে ওর রাগটা একটু কমে যায়। এক সময় রিয়া হাঁপিয়ে কান্না করতে করতে লাঠি ফেলে চেয়ারে বসে বলল, কেন এমন করলি তুই? আমার জীবন থেকে আমি সবকিছু হারিয়ে ফেলছি, আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি নিচে বসে রিয়ার দুপা জড়িয়ে ধরে বললাম, আমি জানি না কিভাবে কি করলাম, এখন আমি বুঝতে পারছি আমি ভুল করছি। রিয়া, আমার ভুল হয়ে গেছে। রিয়া বলল, ছাড় আমাকে বলছি। আমি বললাম, আমার জীবনটা কেন এভাবে যাচ্ছে? দেশের বাইরে ছিলাম একটু ভালো ছিলাম, আর দেশে এসে এমন হচ্ছে। রিয়া আমার চুল টেনে ধরে বলল, আমি তোরে ছাড়বো না, জায়গায় গুলি করে মারবো, তুই আবার দেশ ছেড়ে চলে যা। আমি এবার দাঁড়িয়ে হাসি দিয়ে বললাম, এইবার আর কোথাও যাব না, মরতে তো একদিন হবেই, যাও গোসল করে আসো, তুমি সুস্থ হলেই তোমাকে ফিরিয়ে দিয়ে আসবো। রিয়া বলল, আমাকে ব্যবহার করে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবি, কাজ শেষ, এখন আমার আর দরকার নেই। আমি বললাম, তুমি যদি কালোবাজারের যৌনকর্মীদের সদস্য হও, তারপরও যদি আমাকে বলো আমি আবার তোর সাথে সংসার করব, আমাকে ফিরিয়ে নিবি, তখন শুধু আমার উত্তর একটাই আসবে, হ্যাঁ। তবে আমি কখনো তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তুমি মানো আর না মানো। রিয়া বলল, আমাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আমি রিয়াকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। আমি এখন বিছানায় বসে শুধু রিয়ার জন্য চিন্তা করছি, আমি কি আসলেই কাজটা ঠিক করলাম? যখন ভুলের ভিতরে থাকি তখন ভুল মনে হয় না, আর ভুল করা শেষ হলেই মনে হয়, আই হাই আমি এটা কি করলাম। এর মাঝে আবার ফোনটা বেজে উঠলো। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ইভা বলল, বস আমরা তো আবার মাঠে নামতে চেয়েছি, শুনলাম রাসেল নাকি আমাদের ভয়ে আরো শক্তিশালী কোনো মাস্টারদের সাথে হাত মিলিয়েছে। ওর সাথে নাকি সবসময় একজন শক্তিশালী সিকিউরিটি গার্ড থাকে, আর ওর বাবা কামাল সাহেব কোথাও যেন উধাও হয়ে গেছে। এবার মনে হয় বড় একটা কিছু হতে চলেছে। আমি বললাম, এক কাজ করো ইভা, একটা ছেলেকে মেরে রাসেলের বাসার সামনে ঝুলিয়ে রাখো। ওয়াশরুমের দরজায় আওয়াজের শব্দ শুনে আমি ফোন কেটে দিলাম। রিয়া আমার শার্ট প্যান্ট পরেছে, আমি দৌড়ে গিয়ে ওকে ধরলাম। রিয়া আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ নিচু করে দিল। রিয়া বিছানায় বসে আমাকে বলল, আমার একটা কথার জবাব দিবি? আমি বললাম, বলেন ম্যাডাম। রিয়া বলল, তুই কি জন্ম থেকেই খারাপ? মেয়েদের সাথে ডলাডলি ঘষাঘষি না করলে তোর দিন যায় না? আমাকে বলতি, কিছু টাকা দিতাম, একটা খাঁটি ইনটেক মেয়ে এনে দিতাম, অন্তত আমার মান সম্মানটা থাকতো। হয়তো ভুলে আমাদের বিয়ে হয়েছে, এখানে আমার একটা মত অমতের বিষয় তো আছে। তুই আজকে আমার সাথে যা করলি এটা তো ধর্ষণের আয়ত্তায় পড়ে। সত্যি করে বল, এর আগে কয়টা মেয়ের সাথে এমন করছোস? আমি বললাম, কিছু খাবেন কি ম্যাডাম, নিয়ে আসবো? রিয়া বলল, আমার কথার জবাব দে। আমি আবার মাথা নিচু করে ফেললাম। রিয়া এবার রাগ দেখিয়ে বলল, আমার এই এক জীবনে আমি তোর সাথে কখনো সংসার করব না, এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, দরকার হলে সারা জীবন চিরকুমারী থাকবো। আমি বললাম, করতে হবে না, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে কখনো আপনার সামনে স্বামীর অধিকার নিয়ে যাব না। রিয়া বলল, যাবি কেন? এখন তো আমার সবকিছু পেয়ে গেছোস, আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে। এইটুকু বলে রিয়া ম্যাডাম আবার কান্না করতে লাগলো। আমি রিয়া ম্যাডামের পাশে বসে বললাম, ঘুমিয়ে পড়েন, একটু শান্তি লাগবে, ঘুম থেকে উঠে যদি ভালো লাগে তো চলে যাবেন, আমি না করব না। রিয়া আমার মাথার চুলে হাত দিয়ে বলল, এখান থেকে যাওয়ার পর আমার ভিতর একটুও মায়া দেওয়া কাজ করবে না। প্রথম একদিনের জন্য বউ হয়েছিলাম, আর আজকে শেষ একদিনের জন্য বউ হয়ে বলছি, প্লিজ তুই এই দেশ ছেড়ে চলে যা। আমি রিয়ার হাত জড়িয়ে ধরে বললাম, দেশ ছেড়ে গিয়ে কি করব ম্যাডাম, আমার এই দেশেই জন্ম, মরলেই দেশেই মরবো। আপনাকে বিয়ে করেছিলাম, মনে মনে এইটুকু ইচ্ছে ছিল যে আপনি কোনো একদিন আমাকে মেনে নিবেন ম্যাডাম, কিন্তু তার হলো না। এই এতিম ছেলেটার আর এই পৃথিবীতে আপন বলতে কেউ রইল না। আফসোস করি না ম্যাডাম, দিনগুলো এভাবে একা একা কাটিয়ে দিব। এই মিমি মেয়েটা আমার জন্য হাজারবার মরতে রাজি ছিল, কিন্তু আমি ওর ভালোর জন্য ওকে বিয়ে করি নাই। আজকে ওরও হাল আমার মতোই হয়েছে। ওকে বিয়ে করলে দুইজনেই সুখী থাকতাম, কিন্তু তার হলো না। তবে এখন আর হারানোর মতো কিছুই নেই। যান আপনি, আমি আর কখনো আপনার কাছে কোনো কিছুর জন্য যাব না। পারলে মাফ করে দিবেন। জানি মাপ চাওয়ার মতো কাজ আমি করিনি যে আমাকে মাফ করবেন। শেষ কথা কি জানেন, খুব ইচ্ছে করে মাঝে মাঝে আমার বুকের ওপর কেউ শুয়ে থাকবে, কিন্তু সেই মানুষটা থেকেও নাই। মাঝে মাঝে নিজে একা একা খুব কান্না করি, তবে সেই আবেগগুলো শোনার মতো কেউ নেই। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সে আত্মহত্যা করতো,
আমি জানি আমি কত জ্বালা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। চোখের পানি মুছে বললাম, শুয়ে থাকেন একটু ম্যাডাম, দেখি আমি কিছু রান্না করতে পারি কিনা। যখন মনে হবে শরীর ঠিক আছে তখন চলে যাবেন, নইলে আমি এগিয়ে দিয়ে আসবো। আমি কিচেনে গিয়ে নুডলস রান্না করতে লাগলাম। অন্য জিনিস রান্না করতে পারি আর না পারি, তবে এটা খুব ভালো করে রান্না করতে পারি আমি। নুডলস রান্না করে গিয়ে দেখি রিয়া ম্যাডাম বসে বসে ফোন চাপছে। আমি ওনার সামনে গিয়ে বললাম, ম্যাডাম খেয়ে নেন। রিয়া ম্যাডাম আমার হাত থেকে খাবার নিয়ে চুপচাপ খেতে লাগলো। একটাবার আমাকে জিজ্ঞেস করে নাই আমি খেয়েছি কিনা। খাওয়া শেষ হতেই উনি উঠে দাঁড়ালেন। আমি বললাম, আরো কিছু লাগবে কি? রিয়া ম্যাডাম বলল, এই দিকে আয়। আমি রিয়া ম্যাডামের সামনে যেতেই উনি খুব যত্ন সহকারে আমার চুল আশ্রে দিয়ে আমার কপাল বরাবর একটা চুমু দিল। আস্তে করে বলল, পিচ্ছি হলে কি হবে, তুই ছেলেটা খুব কিউট, তবে আমি তোর সাথে সংসার করব না। জানিস তো, কিছু কিছু জিনিস নিজ থেকেই ছেড়ে দিতে হয়। আমার কাছে তুই অনেক বড় এক অপরাধী। আমার ইচ্ছের বিরুদ্ধে তুই আমাকে ব্যবহার করলি। রিয়া ম্যাডাম আমাকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন এমনটা করলি তুই? আমার চোখে তো তুই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে গেলি। রিয়া ম্যাডাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরছে। আমি ভাবলাম ওনাকে জড়িয়ে ধরে একটু বুঝাই, দেখি উনি রাজি হয় নাকি। আমি দুই হাত বাড়িয়ে ওনাকে জড়িয়ে ধরতে যাব, ঠিক তখন উনি আমার পিঠে কিছু একটা ঢুকিয়ে দিল। আমি ওনাকে ছেড়ে দিয়ে দেখি রিয়া ম্যাডাম আমার পিঠের মাঝে ছুরি ঢুকিয়ে দিয়েছে। আমি ওনার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বললাম, কেন এমন করলেন ম্যাডাম? অন্য কাউকে বিয়ে করলে আপনাকে যেভাবে ভালোবাসতো তার থেকে একটু হলেও বেশি ভালোবাসতাম আমি। আপনি কিভাবে এটা করলেন? রিয়া ম্যাডাম কান্না করতে করতে বলল, প্রথম একদিনের বউ হয়ে আমি তোরে ভুলতে পারি নাই। ভাবছিলাম দেশে ফিরলে তোরে আমি মেনে নিব, কিন্তু তুই আমার সাথে এমন করে খুব বড় ভুল করলি। রাতে তোরে দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করব না। বউ সেজেছিলাম ঠিকই, কিন্তু কবুল বলতাম না। তুই নিজের ভুলের কারণে আমাকে হারালি। মারবি না বেঁচে যাবি। এই রিয়া যে কি জিনিস তা আজকে থেকে হারে হারে টের পাবি। আমি এখন শুধু তোরে ঘৃণা করি, থুতু দিই তোর মুখে। রিয়া এবার ধীরে ধীরে হেঁটে চলে গেল। আমি ধপ করে নিচে পড়ে গেলাম, শরীর থেকে রক্ত পড়ছে। দরজা দিয়ে মিমি দৌড়ে এসে আমার অবস্থা দেখে আমার কাছে এসে বলল, এ কি, আপনাকেও মারতে চেয়েছিল, তাড়াতাড়ি হাসপাতালে চলেন। আমি বললাম, না, এখন আর হাসপাতালে যেতে হবে না, তুমি কষ্ট করে একটা ডাক্তারকে ডেকে নিয়ে আসো। মিমি বলল, কিন্তু তোমার। আমি বললাম, কিছু হবে না, যা বলছি তাই করো। আমার কথা শুনে মিমি দৌড়ে বের হয়ে গেল। না, আর থেমে থাকা যাবে না। যেই একটু খেলা ছিল সেটা আমি শেষ করে বিদায় নিব। যেই রিয়ার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখলাম, সেই রিয়া কিভাবে আমাকে পেছন থেকে ছুরি মারলো। মিমি আবার ডাক্তার নিয়ে দৌড়ে ভিতরে ঢুকলো। ঘন্টাখানিক পরে ডাক্তার বলল, আপনি এখন সুস্থ আছেন, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার যাওয়ার পর মিমি বলল, আমি যার জন্য প্রতিবার মরি আর সে অন্য কারোর জন্য মরে, হায় রে মানুষ। আমি বললাম, আমি জানতাম ও আমাকে মারবে। মিমি বলল, এরপরও ওকে এখানে নিয়ে আসলেন কেন? আমি বললাম, কি করব, ও আমার বউ, ফেলতে তো আর পারবো না। মিমি বলল, তাই তো, যাক বাবা, আমার অনেক কাজ পড়ে আছে। আমি বললাম, কষ্ট দিলাম বুঝি? মিমি বলল, আরে না। আমি বললাম, মিমি, তোমার জন্য কাউকে কি খুঁজবো? মিমি এবার আমার দিকে তাকিয়ে বলল, যার আশায় পথ চেয়েছিলাম তাকে তো আর পাই নাই, এখন আমার আর কাউকে লাগবে না। মিমি চুপচাপ বের হয়ে চলে গেল। আমি সুস্থ হবার জন্য স্যারের কাছ থেকে ছুটি নিলাম। আজকে 5 দিনের মতো চলে গেল। এখন আমি মোটামুটি একটু সুস্থ। সকাল সকাল স্যার ফোন করে বলল, কলেজের গেটের সামনে একটা লাশ ঝুলানো আছে, তুমি রেডি হয়ে তাড়াতাড়ি কলেজ যাও। আমি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি রেডি হতে লাগলাম। সকাল সকাল মিমি খাবার নিয়ে ভিতরে ঢুকলো। এই কয়েকদিন মিমির সাথে আমার একটু ভালো সম্পর্ক হয়েছে। মিমি আমাকে রেডি হতে দেখে বলল, সকাল সকাল আবার কোথায় যাওয়া হচ্ছে? আমি বললাম, বাসায় বসে থাকলে তো আর হবে না, কাজ কাম করতে হবে। আমার তো আবার কেউ নেই যে তার কাছে যাব। মিমি একটা কোম্পানির নাম বলে বলল, এইটার মালিক তোমার আপু আর আমার ভাইয়া, খুব বড় কোম্পানি, গিয়ে কথা বলো তোমার আপুর সাথে। আমি বললাম, তুমি বাড়ি ছেড়ে চলে আসছো কেন, এটা জানতে পারি? মিমি বলল, আমার পেটে অবৈধ সন্তান ছিল আর সবাই মিলে এজন্য আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করব মিমি? মিমি বলল, এটাই তো এই সন্তানের বাবাকে? আমি বললাম, মিমি বলল, এই প্রশ্নের উত্তর আপনি ভালোই জানেন, যাই হোক এখন কিছু খেয়ে বের হন। আমি বললাম, আমি তোমার জন্য ভালো একটা ছেলে খুঁজি। মিমি বলল, কেন, আপনি আমাকে বিয়ে করবেন না? মিমির এই প্রশ্নের জবাবে আমি চুপ হয়ে গেলাম। রিয়ার সাথে ঝগড়া করে আমার মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আবার মিমি শুরু করছে। মিমি হাসি দিয়ে বলল, আরে আমি মজা করলাম, এত ভয় পান কেন আপনি? আর রাস্তার বাজারের মেয়েদের কে বা বিয়ে করবে? আমি বললাম, আমার সময় চলে যাচ্ছে, বের হতে হবে আমার। মিমি বলল, খেয়ে বের হন একেবারে। আমি বললাম, জরুরি কাজ আছে, তুমি কষ্ট করে রুমটা একটু গুছিয়ে দিও।
মিমি বিড়বিড় করে বলছে, রুমটা কেন বলেন? আমি সুন্দরভাবে আপনার জীবনটাও গুছিয়ে দিই। আমি বাসা থেকে বের হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজের গেটের সামনে গিয়ে দেখি আমার পুরাতন বন্ধু প্লাস শত্রু পাভেলের লাশ উপরে ঝুলানো আছে। আশেপাশে সবাই খুব ভিড় করেছে। ভিড়ের এক কোনায় দেখি রিয়া ও দাঁড়িয়ে আছে। তো এখনো আমাকে ভালো করে দেখে নাই। এর মাঝে পুলিশের গাড়ি চলে এলো। গাড়ির ভিতর থেকে যে ইন্সপেক্টর নামলো তারে দেখে আমি আবার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। রিয়ার যমজ বোন তাহলে থানার নতুন অফিসার। রিয়ার যমজ বোন সবাইকে সরিয়ে লাশ দেখতে লাগলো। হঠাৎ করে আমাকে দেখে বলল, এই ছেলে এখানে আইতো। আমি ওনার কথা মতো সামনে গিয়ে বললাম, জি ম্যাডাম বলেন। রিয়ার যমজ বোন বলল, ম্যাডাম কি বলবি? রাইসা ম্যাডাম, ওনা তোর পুরাতন বন্ধু ছিল। আমি বললাম, এক্সকিউজ মি ম্যাডাম, আমি এই কলেজে আজকে প্রথম ভর্তি হয়েছি। এতদিন দেশের বাইরে ছিলাম বলে পড়াশোনা করি নাই, আর পড়াশোনার করার ইচ্ছা ছিল, তাই এই বয়সে শখ মিটানোর জন্য পড়তে আসলাম। রাইসা ওর বোনকে ডেকে বলল, ম্যাডাম এই ছেলে এই কলেজে পড়তো না আগে? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, পড়তো তো, কিন্তু এখন কি জন্য আসছে জানি না, তবে আমার এখন ওকে কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে। আমি বললাম, প্রিন্সিপাল ম্যাম মুখ সামলে কথা বলবেন, আমি এই কলেজে আগে পড়ছি মানে। আচ্ছা আপনি ম্যাডাম যেহেতু বলছেন ঠিক আছে আমি মেনে নিলাম, তবে আমি যে কলেজে পড়ছি প্রমাণ দেখান। যদি খুঁজে বের করতে পারেন তাহলে মেনে নিব আমি ওকে চিনি। রিয়া ম্যাডাম রেগে চোখ লাল করে অফিস রুমের দিকে যেতে লাগলো। আমরা সবাই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর রিয়া ম্যাডাম এসে বলল, এ কি, ওর তো কোনো কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ও। আমি বললাম, ম্যাডাম না জেনে কখনো কিছু বলবেন না। এখন আমি যদি আপনার এই বোনকে রিয়া মনে করি তাহলে বিষয়টা কেমন দেখায় না? আমি আর কিছু না বলে চুপচাপ হেঁটে ক্লাসরুমের ভিতরে চলে গেলাম। পোলাপাইন তো সবাই আমাকে স্যার মনে করে সালাম দিল। মনে মনে বললাম, স্যার যদি আমাকে আর একটু ক্ষমতা দিত তাহলে আজকে আমি সত্যি সত্যি স্যার হয়েই এখানে আসতাম। আমি চুপচাপ গিয়ে এক কোনায় বসলাম। সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে এই বয়সে আমি আবার পড়তে এখানে আসছি। এই তো রিয়াও ক্লাসে চলে আসলো। রিয়া ক্লাস করাচ্ছে আর আমি বসে ফোন চাপছি। একদম সবকিছু আমার বিরক্ত লাগছে। ক্লাস শেষ হতেই রিয়া বলল, তোমরা সবাই ক্লাস থেকে বের হও, শুধু আমি ছাড়া। কি জানি উনি আবার এখন আমাকে কি বলে। সবাই যেতেই রিয়া বলল, তুমি আবার এখন নতুন করে কি নাটক শুরু করলে? লজ্জা করে না যে পিচ্ছি পিচ্ছি পোলাপানের মাঝে বসে আসো? আমি বললাম, এতে আবার লজ্জা কিসের? পড়াশোনা করতে কি বয়স লাগে নাকি? রিয়া বলল, তুমি এখানে কি করতে আসছো আমি খুব ভালো করে জানি, যতই আমাকে পটানোর চেষ্টা করো পারবে না। আমি বললাম, আপনি আপনার মতো কাজ করেন, আমি আমার মতোই পড়াশোনা করি, আর আমি তো আপনাকে চিনি না, ভুলে গেছি। আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। রিয়া আমার সামনে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, নাও এখানে একটা সাইন করে আমাকে মুক্তি করে দাও। আমি রিয়ার হাত থেকে কাগজটা নিয়ে ছিঁড়ে বললাম, আমি তোমাকে কখনো ডিভোর্স দিব না। যদি আপনি কাউকে বিয়ে করতে চান তো করে নিতে পারেন, আমি বাধা দিব না। রিয়া বলল, বাধা যদি না দিতে তাহলে এখানে আসলে কি জন্য? আমি বললাম, এখানে আমি অন্য এক কারণে আসছি, তবে আপনাকে এটা বলা যাবে না, আমার ব্যক্তিগত বিষয়। রিয়া আর কিছু না বলে ঘুরে চলে যাচ্ছিল। তখন আমি ডাক দিলাম, রিয়া। এবার আমি ওর নাম ধরে ডেকে বললাম। রিয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখানে আমি তোমার শিক্ষক, নাম ধরে ডাকলে কি হতে পারে জানো তো? আমি রিয়ার সামনে গিয়ে ওর খোলামেলা চুলগুলো বেঁধে দিয়ে বললাম, এখানে পড়তে আসছো তুমি, ভাব ধরতে নয়। এভাবে চুল খোলা রেখে কলেজে আসবে না। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমাকে। আমি বললাম, আমাকে অনুমতি দেন নাই তাই তো? সমস্যা নেই ম্যাডাম, দিতে হবে না। ভালোবাসার জিনিসটা বড় আজব, কেউ পেয়েও কান্না করে আর কেউ না পেয়েও হাসে। এই হাসি আর কান্নার মাঝে অনেক বড় ব্যবধান, কিন্তু সেগুলো বোঝার ক্ষমতা সবার নেই। কাউকে গুছিয়ে ভালোবাসতে পারলে ভালোবাসা সুন্দর হয়। শত্রুর সাথেও তো সংসার করে। আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছে, তবে সেটা খাটাই না। রিয়া শেষ একটা কথা বলবো। রিয়া ম্যাডাম বলল, এতগুলো কথা বলে ফেললে আমার অনুমতি ছাড়া, আর এখন শেষ কথা বলতে পারবে না কেন? বলে ফেলো। আমি বললাম, ম্যাম চিন্তা ভাবনা বাদ দিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। আমি বলছি তো, আমি আপনাকে কখনো জোর করব না, এইটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। আর শেষ কথা হলো, রিয়া বলল, বলো। আমি রিয়ার হাত ধরে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আমি কখনো তোমাকে জোর করব না আমার সাথে সংসার করার জন্য, তবে কোনো ওষুধ বা কোনো পিল সেবন করবেন না। আমি শুধু তোমার কাছে একটা বাচ্চা চাইছি, যাতে ওকে বুকে আগলে রেখে বাঁচতে পারি। ওর জন্ম হওয়ার পরপরই আমি ওকে নিয়ে যাব। প্লিজ আমার কথাটা রাখো। রিয়া ঝাঁকি দিয়ে আমার হাত ছেড়ে দিয়ে বলল, এটা কলেজ বলে কিছু বললাম না, নইলে তোরে আজকে আমি কাঁচা চিবিয়ে ফেলতাম।
তুই এই কথায় কিভাবে আমাকে বললি? এক তো জোর করে আমাকে রিয়ার কিছু না বলে কান্না করে দিল। আমি আমার রাগকে কন্ট্রোল করতে না পেরে সত্যি বড় ভুল করে ফেলেছি, যেই ভুলের হয়তো কখনো ক্ষমা পাবো না। আমি মাথা নিচু করে বললাম, ম্যাডাম এখন বের হয়ে চলে যান, পরে কে কি মনে করবে। রাগী মেয়েরা কখনো কান্না করে না। আপনি আমার কাছে রাজরানীর মতো। শুধু একটা দিন আপনি পুরোপুরিভাবে আমার হতেন, তাহলে বুঝতেন আমি আপনাকে কতটা ভালোবাসতে পারতাম। প্লিজ ম্যাডাম কান্না করবেন না। রিয়া আমাকে বলল রুমাল দেওয়ার জন্য। আমি শরীর থেকে শার্টটা খুলে রিয়ার হাতে দিলাম। রিয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি হেসে বললাম, এই বলছিলাম না ম্যাডাম, আপনার জন্য আমি আমার জীবন দিতে রাজি। রিয়া চোখের পানি মুছে আবার শার্টটা আমার দিকে এগিয়ে দিল। আমি শার্ট গায়ে দিয়ে ক্লাস থেকে বের হয়ে গেলাম। রিয়া আমাকে দেখলেই এখন শুধু এই কথা মনে করে কান্না করবে, এজন্য আমি নিজেই সরে এলাম। আমি ভালো করে কলেজের চারপাশ দেখে কলেজ থেকে বের হয়ে অফিসে চলে গেলাম। অফিস চলাকালীন ইভা ফোন দিল। আমি ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে পুরনো চীনা পরিচিত একটা কণ্ঠে আওয়াজ করে বলল, কিরে মদনা, কেমন আছিস তুই? দেশে আসলি অথচ আমার সাথেই দেখা করলি না, কাজটা কি ঠিক করলি? মনে বড় ব্যথা পেলাম রে, মনে বড় ব্যথা পেলাম। শুনলাম দেশে এসে কার পাওয়ার দেখি আমার বাবার চাকরি খেয়ে ফেললি। এখানে একটু আয় না, আমিও আমার পাওয়ার দেখাই, নইলে তোর জন্য কাজ করাই মেয়েটাকে মেরে ফেলবো। আমি বললাম, এতদিন পর কল দিয়ে এমন একটা সারপ্রাইজ দিবি আমি ভাবতেও পারি নাই, তবে খুব ভালো লাগলো। ওকে ছেড়ে দে, তুই তো জানিস আমি এখানে আসলে কি করব। রাসেল বলল, ও মা, আমাকে মারবি বুঝি? ইস, আমি তো তোর কথাই ভয় পেয়েছি, ভয়ে তো আমার প্যান্ট নষ্ট হয়ে গেছে। তুই এখানে আসবি নাকি আমিও তোর মতো তোর লোকদের মেরে তোর বাসার সামনে ঝুলিয়ে দিয়ে আসবো? আমি বললাম, ভুল করলি রে রাসেল, খুব বড় ভুল করলি। রাসেল বলল, তুই আগে এখানে আয় তো, পরে দেখি কে ভুল আর কে সঠিক। আমি বললাম, ঠিকানা দে। রাসেল বলল, কাউকে নিয়ে আসলে তোর কিন্তু খবর আছে, এই বলে দিলাম। আমি বললাম, আমি কি তোর মতো কুত্তা যে সবাইকে নিয়ে আসবো? আমি হলাম বনের সেই বাঘ, যার একটু গন্ধ পেতে সবাই দৌড়ে পালিয়ে যায়। তুই একটু সময় অপেক্ষা কর, আমি চলে আসবো। যদি কোনো ভুল করে শুনি ইভার কিছু হয়েছে না, তাহলে তোর কিন্তু খবর আছে, এই পর্যন্ত বলে দিলাম। আমি ফোন কেটে দেওয়ার সাথে সাথে রাসেল ঠিকানা মেসেজ করে দিল। আমি স্যারকে বলে অফিস থেকে বের হয়ে গেলাম। প্ল্যান মতো আমি সবকিছু গুছিয়ে নিলাম। ওখানে গেলে আমার 12টা বেজে যাবে, এটা আমি খুব ভালো করেই জানি। আমি রাসেলের দেওয়ার ঠিকানায় গিয়ে দেখি সামনে একটা অর্ধেক ভাঙে একটা বাড়ি। এই জায়গার পরিবেশ খুব নিরিবিলি। এই জায়গার পরিবেশ দেখে আমার যা বোঝার দরকার তা বুঝে গেলাম। ধীরে ধীরে বাসার ভিতরে চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে দেখি মাঝে একটা চেয়ারে ইভাকে বেঁধে রাখা হয়েছে। ইভার মুখে কাপড় থাকার কারণে ও আর কোনো কথা বলতে পারছে না। আচমকা একটা আওয়াজ আসলো, কিরে, তাহলে শেষমেশ তোর সাথে আমার দেখা হয়েই গেল। আমিও রাসেলের সাথে বললাম, হয়েছে তো তাই মনে হচ্ছে। রাসেল বলল, সামনে দেখতে একটু তাকিয়ে। আমি সামনে তাকিয়ে দেখি আমার ছবিতে মালা ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখে আমি বললাম, তোর কি মনে হয় আমাকে মারা এতই সহজ? তোর থেকে কত বড় বড় মাস্তানরা আমাকে মারতে এসেও মারতে পারে নাই, আর তুই তো রাস্তার টুকাই একটা গুন্ডা, তোরে মারতে আমার 1 সেকেন্ডও ব্যয় হবে না। আমার কথা শুনে রাসেল হু হু করে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এর মাঝে ও আমার মুখ চেপে ধরে বলল, আমার আস্তানায় এসে আমাকে হুমকি দিস, বেঁচে ফিরতে পারবি তো? আমি বললাম, তোর কি মনে হয় আমাকে মারতে পারবি? রাসেল বলল, এই পুরো এরিয়ার মানুষ এখন শুধু আমার অনুমতির জন্য অপেক্ষা করছে। আমি যদি একটা ইশারা করি তাহলে তোর কলিজা ঝাঁঝরা করে দিবে। আচ্ছা, তোর কি একটুও ভয় ডর নেই? আমি রাসেলের হাত ছাড়িয়ে বললাম, এখনো বলছি আমি, ওকে ছেড়ে দে। রাসেল চোখ লাল করে আমার দিকে তাকিয়ে বলল, ছাড়বো না। কি করবি তুই? আমি বললাম, তোর বাবাকে যেভাবে চাকরি থেকে বিদায় করলাম ঠিক তেমন ভাবে তোরেও এই দুনিয়া থেকে বিদায় করে দিব। রাসেল বলল, অনেক সহ্য করছি তোরে, আর না, এখন আমার খেলা দেখ। কই গো আপনি, বের হয়ে আসেন। আপনার এখন বের হওয়ার সময় হয়েছে, মানুষকে দেখিয়ে দিতে হবে না আপনি কে। আমার দেওয়া সারপ্রাইজ দেখ কেমন লাগে। এই কথাগুলো বলার সাথে সাথে তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।